আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। শুরুতেই সংবাদ শিরোনাম। জুলাই বিপ্লব ঘোষণাপত্র প্রকাশ স্থগিত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জাতীয় ঐকমত্যের ভিত্তিতে হবে জানালেন প্রেস সচিব। বিকালে শহীদ মিনারে অনুষ্ঠান। 2024 ছিল স্বৈরশাসন থেকে মুক্তির বছর, রক্তাক্ত জুলাই পেরিয়ে সম্ভাবনার পথে যাত্রা শুরু বাংলাদেশের। বছরের প্রথম দিনে নতুন বই পাচ্ছে না অধিকাংশ শিক্ষার্থী, ফেব্রুয়ারির আগে দেওয়া সম্ভব নয় বলছে মুদ্রণ শিল্প মালিকরা। এবং স্বৈর শাসকরা পালিয়ে গেলে আর ফিরে আসে না মন্তব্য জামায়াত আমিরের। 14 বছর পর প্রকাশ্যে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সম্মেলন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ স্থগিত করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সোমবার রাতে রাজধানী বাংলা মোটরের রূপায়ণ সেন্টারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সভা শেষে একথা জানায় কেন্দ্রীয় সমন্বয়করা। তবে বিকাল 3টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটির কর্মসূচি ঘোষণা করা হয়। সংগঠনের নেতারা জানান, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করেছে, যাকে প্রাথমিক বিজয় হিসেবে স্বাগত জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই যে ঘোষণাপত্রটি আমাদের এই জুলাই অভ্যুত্থানের এই ঘোষণাপত্রটি আসা উচিত এবং এটি একটি লিখিত ডকুমেন্ট হিসেবে রাষ্ট্রের পক্ষ থেকে যাওয়া উচিত। যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মের চেয়ে রাষ্ট্র যখন এই দায়িত্বটি নিয়ে নেয়, অন্তর্বর্তীকালীন সরকার যখন এই দায়িত্বটি নিয়ে নেয়, আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়টিকে সাধুবাদ জানাই এবং স্বাগত জানাই। আজ 31শে ডিসেম্বর রোজ মঙ্গলবার বিকাল 3 ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করা হলো। এর আগে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। বলেন, ঘোষণাপত্র খুব শিগগিরই জাতির সামনে উপস্থাপন করা হবে। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এই ঘোষণাপত্রটি তৈরি হবে। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে। এতে জুলাই গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিত, ঐক্যের ভিত্তি ও জনগণের অভিপ্রায় ব্যক্ত হবে। আমরা আশা করছি সকলের অংশগ্রহণের মাধ্যমে কিছুদিনের মধ্যে সর্বসম্মতিক্রমে এ ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জাতির সামনে উপস্থাপন করা হবে। এবার দেখে আসি ঘটনাবহুল 2024। নাটকীয়তায় ভরপুর ছিল 2024-এর রাজনীতি। যাকে জেলে পাঠানোর কথা ছিল তিনি হন সরকার প্রধান, আর সরকার প্রধান পালিয়ে যান ভারতে। আওয়ামী লীগের 16 বছরের দাপুটের শাসন ভেঙে চুরমার করে দেয় বৈষম্য বিরোধী ছাত্র জনতা। দেশ পরিচালনার দায়িত্ব নেন নবীন প্রবীণরা। অস্তিত্ব সংকটে পড়ে প্রভাবশালী রাজনৈতিক দল আওয়ামী লীগ, আর ঘুরে দাঁড়ায় বিএনপি জামাত। অন্যদিকে সম্ভাবনার কথা বলছে নাগরিক কমিটির নতুন দল। 2024 সালের রাজনীতির হালচাল জানাচ্ছেন মাহবুব কবির চপল। 2024-এ বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সিনেমার গল্পকেও হার মানিয়েছে। শেষ দৃশ্য পর্যন্ত ছিল টান টান উত্তেজনা। এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে, তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে 2টা চুবড়ি দিয়ে উঠাই নেওয়া উচিত। বলা হয়েছে আমি পদ্মা সেতু বানচাল করে দিয়েছি, আমাকে পদ্মা নদীতে 2বার চুবানো দরকার। বিতর্কিত নির্বাচন করেও 7 জানুয়ারি চতুর্থ মেয়াদে সরকার গঠন করে আওয়ামী লীগ। আবারও তারা মেয়াদ পূর্ণ করবে, এমনটাই ধারণা ছিল সবার। শেখ হাসিনাকে লৌহ মানবী উপাধি দেয় ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট। গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই
বাংলাদেশের এত উন্নতি হয়েছে। ভোটারবিহীন নির্বাচনে টানা ১.৫ দশক ক্ষমতায় থেকে দম্ভ বাড়তে থাকে আওয়ামী লীগের নেতাদের। বিশেষ করে দলের সাধারণ সম্পাদকের অতিকথন অতিষ্ঠ করে জনগণকে। আওয়ামী লীগ কচু পাতার উপর ভোরের শিশির বিন্দু নয়, জ্বালা হেরে অন্তরে জ্বালা। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। শেখ হাসিনার উন্নয়ন চাপা পড়ে সীমাহীন দুর্নীতির নিচে। জাতীয় থেকে স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে না পেরে ক্ষোভ বাড়তে থাকে জনমনে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তেঁতে ওঠে মানুষ। ইনকাম তো নাই, আর খরচ তো সব জিনিসের দাম প্রচন্ড। এত কিছুর অগ্রাহ্য করে বঙ্গবন্ধুর বন্দনায় শাসন ক্ষমতা এগিয়ে নিতে থাকেন শেখ হাসিনা। জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। না না না, পুলিশ প্রশাসন দিয়ে রাজনৈতিক দলগুলো দাবিয়ে রেখে নির্ভর থাকেন তিনি। অব্যাহত রাখেন একগুঁয়ে বক্তব্য। কে কি লিখলো আর সেটা দিয়ে ঘাবড়ে যাওয়া আর সেটা নিয়ে বেশি দুশ্চিন্তা করা, আমি মনে করি এটা করা উচিত না। জুলাইয়ে ছাত্রদের কোটা আন্দোলনকে খুব একটা গুরুত্ব দেননি শেখ হাসিনা। উল্টো শিক্ষার্থীদের রাজাকারের নাতিপুতি বলে আগুনে ঘি ঢালেন তিনি। যে রাজাকার নাতিপুতিরা সবকিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। আন্দোলনে উত্তাল হয় গোটা দেশ। রংপুরে আবু সাইদকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনা জনরোষ স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। কিছুদিনের মধ্যে পাল্টে যায় পাশার দান। আন্দোলন দমাতে সব অস্ত্র প্রয়োগ করেও গদি টেকাতে পারেননি শেখ হাসিনা। হাজারো প্রাণের বিনিময়ে ৫ আগস্ট পতন ঘটে স্বৈরাচারে পরিণত হওয়া শেখ হাসিনার। গণভবন দখল করেন জনগণ। ক্ষুব্ধ মানুষ ক্ষোভ জানায় নানাভাবে। শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে আওয়ামী লীগকেও বিপদে রেখে গেছেন। একটি দল ১৬ বছর ক্ষমতায় থাকার পরও জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় নানা প্রশ্নের জন্ম দিয়েছে। আশঙ্কা সৃষ্টি হয়েছে দলটির ভবিষ্যৎ নিয়ে। আওয়ামী লীগের মধ্যে তার কর্মকাণ্ডের বিষয়ে যদি তার মধ্যে একটা পরিশুদ্ধ তা না আসে, আপাতত আমার তো মনে হচ্ছে যে ১০ বছর আওয়ামী লীগ নির্বাচনেও আসতে পারবে। আওয়ামী লীগের পতনে উজ্জীবিত বিএনপি, জামাত সহ শোষিত রাজনৈতিক দলগুলো। নতুন রাজনৈতিক দল গঠনের কথা বলছেন শিক্ষার্থীরা। ২০২৫-এ দেশের রাজনীতি কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে। আওয়ামী লীগ থেকে অন্য দলগুলো শিক্ষা নেবে নাকি আবারও কোনো সরকার ফ্যাসিস্ট হবে, সে আলোচনা দেশ জুড়ে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। আগামীকাল বছরের প্রথম দিন নতুন বই পাবে না বেশিরভাগ শিক্ষার্থী। ৩য় শ্রেণী পর্যন্ত সব বই দেয়া হলেও ৪র্থ থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা পাবে ২-১টি বই। এনসিটিবি চেয়ারম্যানের দাবি ২০ জানুয়ারির মধ্যে সব ক্লাসে নতুন বই দেওয়া হবে। তবে মুদ্রণ শিল্প মালিকরা বলছেন ফেব্রুয়ারি আগে তা সম্ভব নয়। তারা বলছেন টেন্ডার প্রক্রিয়ায় বিলম্ব ও কাগজ সংকটের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রিপোর্ট মাহবুব কবির চপলের। সরকার পতনের বড় ধাক্কা লেগেছে শিক্ষা খাতেও। যেসব বই এই সময়ে স্কুল কলেজে থাকার কথা ছিল সেগুলো এখনও ছাপাখানায়। এবার প্রাথমিক ও মাধ্যমিকে বিনামূল্যে ৪০ কোটি বই দেবে অন্তর্বর্তী সরকার। খরচ হবে ২৫০ কোটি টাকা। প্রথম থেকে ৩য় শ্রেণী পর্যন্ত সব বই ছাপানো শেষে উপজেলায় পাঠানো হয়েছে, কিন্তু ৪র্থ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত বাংলা, ইংরেজি ও গণিত বই ছাপানোর কাজ চলছে। বাকিগুলো এখনও শুরুই হয়নি। গত বছর আমরা দেখেছিলাম নিউজ প্রিন্ট কাগজে বই ছাপানো হয়েছিল, যেটি পড়তে বেশ সমস্যা হয়েছিল শিক্ষার্থীদের। এবার হোয়াইট প্রিন্ট কাগজে বই ছাপানো হচ্ছে। বইয়ের মান গত কয়েক বছরের চেয়ে এবার ভালো বলে আমাদেরকে জানাচ্ছেন প্রেসের কর্মীরা। এবার বইয়ের মান অনেক ভালো, কারণ এবার কাগজ অনেক ভালো কাগজ। করোনার কয়েক বছর বাদে ২০১০ সাল থেকে ১ জানুয়ারিতে বই দেয়া শুরু করে আওয়ামী লীগ সরকার, যা বিশ্বজুড়ে প্রশংসিত হয়। কিন্তু তাদের পতনের পর বিতর্কিত শিক্ষাক্রম ও বিষয়বস্তু পরিবর্তনের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার, যা ৫ মাসেও শেষ হয়নি। তাই বাতিল করা হয়েছে বই উৎসব। ১ জানুয়ারিতে প্রথম থেকে ৩য় শ্রেণীর বইগুলি
সবাই পাচ্ছে। আর চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর 3টি বই বাংলা, ইংরেজি, গণিত আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বইগুলির বাংলা, ইংরেজি, গণিত, দশম শ্রেণী পর্যন্ত বাংলা, ইংরেজি, গণিত এই 3টি বই আমরা অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন জেলায় আমরা দেওয়ার চেষ্টা করছি। জানুয়ারির 10 তারিখের মধ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর 3টি বই ছাড়াও আরও 5টি বই দেওয়ার আমাদের পরিকল্পনা, এবং মাধ্যমিকের বাকি বইগুলো 20 তারিখের মধ্যে। এনসিটিবির চেয়ারম্যান এমন দাবি করলেও বাস্তবতা ভিন্ন। 31 ডিসেম্বর পর্যন্ত ছাপানো হয়েছে 8 কোটি বই। ছাপাখানাগুলো প্রতিদিন সর্বোচ্চ 50 লাখ বই ছাপাতে পারবে। সে হিসেবে আরও 32 কোটি বই শেষ করতে সময় লাগবে অন্তত 2 মাস। যেখানে প্রতিদিন আমাদের হিসাব মতো 2600 মেট্রিক টন কাগজ আমাদের লাগবে প্রেসগুলো, সেইখানে আমরা পাইতেছি 800-900 টন। তাহলে এই ঘাটতি পূরণ থাকলে আমি শত চেষ্টা করলেও আমার পক্ষে বই দেওয়া সম্ভব না। তারা যদি না পারে তাহলে তো তাদের ব্যাপারে তো অনেক ধরনের আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। স্বাগত জানাবো ওনার আইনি ব্যবস্থার সুযোগ থাকলে। সুযোগ না থাকলে হয়তো আমাদের প্রিন্টার্সদেরকে হয়রানি না করার অনুরোধ করব। বিকল্প ব্যবস্থা হিসেবে অনলাইনে বই আপলোডের সিদ্ধান্ত নিয়েছে এনসিটিবি। সেখান থেকে আপাতত ডাউনলোড করে পড়তে পারবে শিক্ষার্থীরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। স্বৈর শাসকরা পালিয়ে গেলে আর ফিরে আসে না। আওয়ামী লীগ ডামি সরকার ছিল বলে একটু ফুতেই উড়ে গেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি। জামায়াত আমির আরও বলেন, এখন 18 কোটি মানুষের হাত একসাথে দেশের জন্য কাজ করবে। আমরা চাই হিংসা বিদ্বেষ ভুলে সবাই মিলে দেশকে এগিয়ে নিতে। অনেক যন্ত্রণা আমাদের উপর করা হয়েছে, চাপিয়ে দেওয়া হয়েছে, জুলুম করা হয়েছে। দেশের স্বার্থে আমরা সবগুলা বুকে চেপে এখন দেশটাকে সামনের দিকে সবাই মিলে আমরা এগিয়ে নিতে চাই। আমরা চাই না এই দেশ ভাগ বিভক্ত হোক। আমরা চাই 18 কোটি মানুষের 36 কোটি হাত একত্রিত হোক। সবাই এক হয়ে হিংসা বিদ্বেষ পরিহার করে আমরা সামনে আগাই। তবে এটা ঠিক, যারা খুন করেছেন, গুম করেছেন, যারা লুণ্ঠন করেছেন, চুরি করেছেন, দেশের 26 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন, তাদের বিচার হতে হবে, আর ওই টাকাগুলা দেশে ফেরত আনতে হবে। দীর্ঘ প্রায় 14 বছর পর প্রকাশ্যে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন। এতে সারা দেশ থেকে ছাত্র শিবিরের সদস্যরা অংশ নিয়েছেন। সকাল 8টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের সদস্য সম্মেলনের কার্যক্রম শুরু হয়। জানা গেছে, এই সম্মেলনে 2025 সালের জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচন করা হবে। সে লক্ষ্যে রোববার সন্ধ্যা 7টা থেকে সোমবার রাত 9টা পর্যন্ত সদস্যরা অনলাইনে ভোট দিয়েছেন। এদিকে সদস্য সম্মেলন উপলক্ষে উদ্যান এলাকা বর্ণিল সাজে সাজানো হয়েছে। দীর্ঘদিন পর প্রকাশ্যে সমাবেশ করতে পেরে সবাই ছিলেন উচ্ছ্বসিত। সারা দেশ থেকে আসা সদস্যদেরও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্মেলনে অংশ নিতে দেখা গেছে। বছরের প্রথম দিন থেকে আদ-দ্বীন ফাউন্ডেশনের আয়োজনে যশোরে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে 3 দিনের তাফসিরুল কোরআন মাহফিল। দেশি বিদেশি আন্তর্জাতিক ইসলামী বক্তারা অংশ নেবেন এ মাহফিলে। পাশাপাশি থাকবে স্বাস্থ্য ও ইসলামী বইমেলা। মাহফিলকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হচ্ছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। যশোর থেকে তামান্না ফারজানার পাঠানো তথ্য ও ছবি নিয়ে আশিকুর রহমানের রিপোর্ট। যশোর পুলেরহাটে অবস্থিত আদ-দ্বীন সুকিনা মেডিকেল কলেজ প্রাঙ্গণে আগামী 1 জানুয়ারি থেকে শুরু হচ্ছে 3 দিনের তাফসিরুল কোরআন মাহফিল। আকিদ শিল্পগোষ্ঠীর সৌজন্যে ও আদ-দ্বীন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ মাহফিলে 1 জানুয়ারি আলোচনা করবেন শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, মাওলানা আব্দুল হাই সাইফুল্লাহ। 2 জানুয়ারি মুফতি আমির হামজা ও মাওলানা রফিকুল ইসলাম মাদানী এবং 3 জানুয়ারি শায়েখ আহমদুল্লাহ ও ডক্টর মিজানুর রহমান আজহারি। এ মাহফিলকে ঘিরে যশোর সহ আশপাশের জেলায় ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে। আমাদের আদ-দ্বীনের মেডিকেল কলেজের আয়োজনে এই যে বড় একটা তাফসির মাহফিল হচ্ছে, কোরআনের মাহফিল হচ্ছে, এটা আমাদের জন্য খুব আনন্দের। কোরআন মাহফিলের অনুষ্ঠান নিয়ে আমরা সবাই খুবই খুশি। আমাদের এই ক্যাম্পাসে অনেক বড় বড় বক্তারা আসছে, এটা নিয়েও আমরা অনেক খুশি।
মাহফিলে প্রায় 10 লাখ মানুষের বসার ব্যবস্থা থাকছে। ছেলে ও মেয়েদের পৃথক পৃথক বসার ও নামাজেরও ব্যবস্থা করা হয়েছে। মুসল্লিদের সার্বক্ষণিক তদারকিতে থাকবে 600 জন স্বেচ্ছাসেবকের একটি দল। মাহফিলের সার্বিক নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা জেলা পুলিশ থেকে ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে। ইতিমধ্যে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সেটি পরিদর্শন করেছে। এখানে তাদের নিজস্ব কর্মী বাহিনী থাকবে যারা নিরাপত্তা দেবে, পাশাপাশি আমরা থাকবো। মাহফিলে একাধিক মেডিকেল টিম কাজ করবে বলে জানিয়েছেন আদ-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ। উক্ত তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আমাদের মেডিকেল টিম সবসময় প্রস্তুত থাকবে। যদি কারোর কোনো প্রয়োজন হয়, যদি উপস্থিত কেউ যদি অসুস্থতা বোধ করে, তাহলে তাৎক্ষণিক তাকে যেন চিকিৎসা প্রদান করা যায়। নানা আলোচনার পাশাপাশি থাকবে ইসলামী বইয়ের মেলা। এটা যশোরবাসীর জন্য একটা সৌভাগ্য যে এতগুলো আলেম একসাথে এসে একটা প্রোগ্রাম করছে। আদ-দ্বীন ফাউন্ডেশনের পক্ষ থেকে 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। এই আয়োজনে আমরা একটি বিশাল মাঠ তৈরি করেছি। এই অনুষ্ঠানের মাধ্যমে সবার মধ্যে জন্য একটা ঐক্য এবং সম্প্রীতির বন্ধন তৈরি হয়, সেটারও একটা সুযোগ এখানে তৈরি হবে বলে আমরা আশা করি। মাহফিলে প্রবেশ করার জন্য 4টি এবং বের হওয়ার জন্য 4টি পথ রাখা হয়েছে। আলোচনা বিকেল 5টায় শুরু হয়ে চলবে রাত 9:30 পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। 14 দিন বন্ধ থাকার পর চালু হলো পটুয়াখালী পায়রা 1320 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের উৎপাদন। সোমবার বিকালে এই ইউনিটের বিদ্যুৎ উৎপাদন শুরু করে কর্তৃপক্ষ। তাপবিদ্যুৎ কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক শাহমনি জিকো জানান, 16 ডিসেম্বর সকাল থেকে অপর এক বিদ্যুৎ কেন্দ্রের সঞ্চালন লাইন বসানোর জন্য এই কেন্দ্রটির উৎপাদন বন্ধ ছিল। বর্তমানে প্রথম ইউনিটের বিদ্যুৎ শুরু হলেও এর রক্ষণাবেক্ষণের জন্য এখনো বন্ধ রয়েছে দ্বিতীয় ইউনিটের উৎপাদন। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। চলতি মাসের শুরুতে আকস্মিকভাবে সামরিক আইন জারির ঘোষণা দিয়েছিলেন তিনি, আর এই কারণে কয়েকদিনের মধ্যে তাকে প্রেসিডেন্টের পদ থেকে অভিশংসিত ও পরে বরখাস্ত করা হয়। স্থানীয় সময় মঙ্গলবার এক প্রতিবেদনের বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার একটি আদালত প্রেসিডেন্ট ইউন সুক ইউলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা অনুমোদন করেছে বলে জানিয়েছে দেশটির তদন্তকারী কর্তৃপক্ষ। গত 3 ডিসেম্বর সামরিক আইন জারি করার সিদ্ধান্তের কারণে 2 সপ্তাহেরও কম সময়ের মধ্যে তাকে অভিশংসন এবং ক্ষমতা থেকে বরখাস্ত করা হয়েছিল। উচ্চ পদস্থ কর্মকর্তাদের দুর্নীতি তদন্তের দায়িত্বে থাকা দ্য করাপশন ইনভেস্টিগেশন অফিস ফর দ্য হাই র্যাঙ্কিং অফিসিয়ালস নিশ্চিত করেছে, সামরিক আইন জারিকে কেন্দ্র করে তদন্তকারীদের অনুরোধ প্রেসিডেন্ট ইউনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সিউল ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্ট। এবারে পাটেক্স খেলার খবর। মেহেদী হাসানের ঘূর্ণি জাদুতে ঢাকা ক্যাপিটালসকে 40 রানে হারিয়ে জয় দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর আসর শুরু করল রংপুর রাইডার্স। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে 20 রানে 2 উইকেট হারালেও তৃতীয় উইকেটে ইফতিখার ও সাইফ 65 বলে 89 রান করে রংপুরের স্কোর সমৃদ্ধ করেন। শেষ পর্যন্ত 6 উইকেটে 191 রানের পুঁজি পায় রংপুর। ইফতিখার 49, সাইফ 40 এবং খুশদিল শাহ 46 রান করেন। জবাবে 192 রানের টার্গেটে নেমে উদ্বোধনী জুটিতে তানজিদ হাসান ও লিটন দাস 65 রান তুললেও পরের ব্যাটাররা সুবিধা করতে পারেননি। মেহেদী হাসানের স্পিনের কাটা পড়েন তারা। 27 রানে 4 উইকেট তুলে নিয়ে তিনি ঢাকার ধস নামান। শেষ পর্যন্ত 151 রানে অল আউট হয় ঢাকা। এর আগে মোহাম্মদুল্লাহ রিয়াদ এবং ফাহিম আশরাফের অবিশ্বাস্য ব্যাটিং ঝড়ে বিপিএল এর উদ্বোধনী ম্যাচে দুর্বার রাজশাহীকে 4 উইকেটে হারায় ফরচুন বরিশাল। বিপিএল এ নিজেদের দ্বিতীয় ম্যাচে বিকেলে সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। প্রথম ম্যাচে ঢাকাকে 40 রানে হারিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করে নুরুল হাসান সোহানের দল।
স্টিভেন টেইলর, অ্যালেক্স হেলসের নিয়ে প্রতিযোগিতার অন্যতম শক্তিশালী দল তারা। ইফতেখার আহমেদ আর খুশদিল শাহ প্রথম ম্যাচে দলের জয়ে ভূমিকা রাখেন। অন্যদিকে সিলেটের হয়ে খেলবেন অ্যারন জোন্স, রাকিম কনওয়াল, পল স্টার্লিংরা। মাশরাফি থাকলেও ফিটনেস না থাকায় খেলছেন না। বিকেল 5টায় মাঠে নামবে দুদল। এর আগে প্রথম ম্যাচে 12টায় খেলবে খুলনা টাইগার্স এবং চিটাগাং কিংস। ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডের কাছে 2-0 গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এতে নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে গত 45 বছরের মধ্যে প্রথমবার টানা 3 ম্যাচ হেরেছে রেড ডেভিলরা। বল দখলে কিছুটা এগিয়ে থাকলেও প্রতিপক্ষের পোস্ট লক্ষ্য করে একটি শটও নিতে পারেনি ম্যানচেস্টারের ক্লাবটি। ইসাকের গোলে 4 মিনিটে এগিয়ে যায় নিউক্যাসল। এরপর 19 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জোয়েলিন্টন। দ্বিতীয়ার্ধেও কোনো গোল দিতে পারেনি অ্যামোরিমের দল। এই পরাজয়ে টেবিলে 14তে নেমে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। শেষ করার আগেই সংবাদ শিরোনাম আরেকবার। জুলাই বিপ্লব ঘোষণাপত্র প্রকাশ স্থগিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। জাতীয় ঐকমত্যের ভিত্তিতে হবে, জানালেন প্রেস সচিব। বিকালে শহীদ মিনারে অনুষ্ঠান। 2024 ছিল স্বৈরশাসন থেকে মুক্তির বছর। রক্তাক্ত জুলাই পেরিয়ে সম্ভাবনার পথে যাত্রা শুরু বাংলাদেশের। বছরের প্রথম দিনে নতুন বই পাচ্ছে না অধিকাংশ শিক্ষার্থী। ফেব্রুয়ারি আগে দেওয়া সম্ভব নয় বলছে মুদ্রণ শিল্প মালিকরা। এবং স্বৈরশাসকরা পালিয়ে গেলে আর ফিরে আসে না মন্তব্য জামায়াত আমিরের। 14 বছর পর প্রকাশ্যে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সম্মেলন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।